এক মায়ের দুই ছেলে জননীকে আশ্রয় করিয়া যেমন করিয়া বাড়িয়া উঠিতে থাকে, এই দুইটি মাতা তেমনি একটি মাত্র সন্তানকে আশ্রয় করিয়া আরও 6 বৎসর কাটাইয়া দিলেন। অমূল্য এখন বড় হইয়াছে। সে এন্ট্রান্স স্কুলে 2য় শ্রেণীতে পড়ে। ঘরে মাস্টার নিযুক্ত আছেন। তিনি সকালবেলা পড়াইয়া যাইবার পর অমূল্য খেলা করিতে বাহিরে হইয়াছিল। আজ রবিবার, স্কুল ছিল না। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ছোট বউ, কি করি বলতো? বিন্দু তাহার ঘরের মেঝের উপর আলমারি উজাড় করিয়া অমূল্যর পোশাক বাছিতেছিলেন। সে কাকার সহিত কোনো বড়লোক মক্কেলের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করিতে যাইবে। বিন্দু মুখ না তুলিয়াই বলিল, কিসের দিদি? তাহার মেজাজটা একটু অপ্রসন্ন। অন্নপূর্ণা রকমারি পোশাকের বাহার দেখিয়া অবাক হইয়া গিয়াছিলেন, তাই তাহার মুখের ভাবটা লক্ষ্য করিলেন না। কিছুক্ষণ নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিলেন, এ কি সমস্তই অমূল্যের পোশাক নাকি? বিন্দু বলিল, হ্যাঁ। অন্নপূর্ণা বলিলেন, কত টাকাই না তুই অপব্যয় করিস। এর একটার দামে গরিবের ছেলের সারা বছরের কাপড় চোপড় হতে পারে। বিন্দু বিরক্ত হইল, কিন্তু সহজভাবে বলিল, তা পারে, কিন্তু গরিবের বড়লোকে একটু তফাৎ থাকেই। সেজন্য দুঃখ করে কি হবে দিদি? অন্নপূর্ণা বলিলেন, তা হোক বড়লোক, কিন্তু তোর সব কাজেই একটু বাড়াবাড়ি আছে। বিন্দু মুখ তুলিয়া বলিল, কি বলতে এসেছ তাই বলো না দিদি, এখন আমার সময় নেই। তোমার সময় আর কখন থাকে ছোট বউ? বলিয়া তিনি রাগিয়া চলিয়া গেলেন। ভৈরব অমূল্যকে ডাকিয়া আনিতে গিয়াছিল। সে ঘণ্টাখানেক পরে খুঁজিয়া আনিল। বিন্দু জিজ্ঞাসা করিল, কোথা ছিলি এতক্ষণ? অমূল্য চুপ করিয়া রহিল। ভৈরব বলিল, ও পাড়ায় চাষাদের ছেলেদের সঙ্গে ডাংগুলি খেলছিল। এই খেলাটায় বিন্দুর বড় ভয় ছিল, তাই নিষেধ করিয়া দিয়াছিল। বলিল, ডাংগুলি খেলতে তোকে মানা করিছি না? অমূল্য ভয়ে নীলবর্ণ হইয়া বলিল, আমি দাঁড়িয়েছিলুম, তারা জোর করে তোমাকে? আচ্ছা, এখন যাচ্ছ, যাও, তারপর হবে, বলিয়া তাহাকে পোশাক পরাইতে লাগিল। মাস 2 পূর্বে অমূল্যের পৈতা হইয়াছিল। সে ন্যাড়া মাথায় জরির টুপি পরিতে ভয়ঙ্কর আপত্তি করিল, কিন্তু বিন্দু ছাড়িবার লোক নয়। সে জোর করিয়া পরাইয়া দিল। অমূল্য ন্যাড়া মাথায় জরির টুপি পরিয়া দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। মাধব ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, আর ওর কত দেরি হবে গো? পরক্ষণেই অমূল্যর দিকে দৃষ্টি পড়িলে হাসিয়া উঠিয়া বলিলেন, বাহ, এই যে মথুরার কৃষ্ণচন্দ্র রাজা হয়েছেন। অমূল্য লজ্জায় টুপিটা ফেলিয়া দিয়া খাটের উপর গিয়া উপুর হইয়া পড়িল। বিন্দু রাগিয়া উঠিল, বলিল, একে ছেলে মানুষ কাঁদছে, তার ওপর তুমি? মাধব গম্ভীর হইয়া বলিলেন, কাঁদিস নে অমূল্য, ওঠ, লোকে পাগল বলে তো আমাকেই বলবে, তুই আয়। ঠিক এই কথাটাই ইতিপূর্বে আর একদিন হইয়া গিয়াছিল, এবং বিন্দু তাহাতে অত্যন্ত ক্ষুব্ধ হইয়াছিল। সেই কথাটার পুনরাবৃত্তিতে সে হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিল, আমি সব কাজ পাগলের মতো করি না? বলিয়া উঠিয়া গিয়া অমূল্যকে তুলিয়া আনিয়া পাখার বাকের বাড়ি ঘা কতক দিয়া দামি মখমলের পোশাক টানিয়া টানিয়া খুলিয়া ফেলিতে লাগিল। মাধব ভয়ে ভয়ে বাহির হইয়া গিয়া অন্নপূর্ণাকে সংবাদ দিলেন, মাথায় ভূত চেপেছে বৌঠান, একবার যাও। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া দেখলেন, বিন্দু সমস্ত পোশাক খুলিয়া লইয়া একটা সাধারণ বস্ত্র পরাইয়া দিতেছে। অমূল্য ভয়ে বিবর্ণ হইয়া দাঁড়াইয়া আছে। অন্নপূর্ণা বলিলেন, বেশ তো হয়েছিল ছোট বউ, খুললি কেন? বিন্দু অমূল্যকে ছাড়িয়া দিয়া হঠাৎ গলায়
আঁচল দিয়া হাত জোর করিয়া বলিল, তোমাদের পায়ে পড়ি বড় গিন্নি, সামনে থেকে একটু যাও। তোমাদের 5 জনের মধ্যস্থতার জ্বালায় ওর প্রাণটাই মার খেয়ে যাবে। অন্নপূর্ণা বাকশূন্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। বিন্দু অমূল্যের একটা কান ধরিয়া টানিয়া আনিয়া ঘরের এক কোণে দাঁড় করাইয়া দিয়া বলিল, যেমন বজ্জাত ছেলে তুমি, তেমন তোমার শাস্তি হওয়া চাই। সমস্ত দিন ঘরে বন্ধ থাকো। দিদি, বাইরে এসো, আমি দোর বন্ধ করব বলিয়া বাহির আসিয়া শিকল তুলিয়া দিল। বেলা তখন প্রায় 1টা বাজে। অন্নপূর্ণা আর থাকিতে না পারিয়া বলিলেন, হাঁ ছোট বউ, সত্যি আজ তুই অমূল্যকে খেতে দিবি নে? তার জন্য কি বাড়ি শুদ্ধ লোক উপোস করে থাকবে? বিন্দু জবাব দিল, বাড়ি শুদ্ধ লোকের ইচ্ছে। অন্নপূর্ণা বলিলেন, এ তোর কীরকম কথা ছোট বউ? বাড়ির মধ্যে ওই একটি ছেলে, সে উপোস করে থাকলে তোর আমার কথা ছেড়ে দে, দাসী চাকরের বা মুখে ভাত তোলে কি করে বল দেখি? বিন্দু জিদ করিয়া বলিল, তা আমি জানি নে। অন্নপূর্ণা বুঝিলেন তর্ক করিয়া আর লাভ হইবে না, বলিলেন, আমি বলছি, বড় বোনের কথাটা রাখ, আজ তাকে মাপ কর। তাছাড়া পিত্তি পড়ে অসুখ হলে তোকেই ভুগতে হবে। বেলার দিকে চাহিয়া বিন্দু নিজেই নরম হইয়া আসিয়াছিল। কদমকে ডাকিয়া বলিল, যা নিয়ে আয় তাকে। কিন্তু তোমাদেরও বলে রাখছি দিদি, ভবিষ্যতে আমার কথায় কথা কইলে ভালো হবে না। গোলযোগটা এইখানেই সেদিনের মতো থামিয়া গেল। ছোট ভাইয়ের ওকালতিতে পসার হওয়ার পর হইতে যাদব চাকরি ছাড়িয়া দিয়া নিজেদের বিষয় আশয় দেখিতেছিলেন। ছোট বধূর দরুন হাতে যে 10,000 টাকা ছিল, তাহাও সুদে খাটাইয়া প্রায় দ্বিগুণ করিয়াছিলেন। সেই টাকার কিং-দশ লইয়া এবং মাধবের উপার্জনের উপর নির্ভর করিয়া তিনি গত বছর হইতে প্রায় পোয়াটাক পথ দূরে একখানি বড় রকমের বাড়ি ফাঁদিয়াছিলেন। দিন 10 হইল তাহা সম্পূর্ণ হইয়াছিল। কথা ছিল, দুর্গাপূজার পরে ভালো দিন দেখিয়া সকলেই তথায় উঠিয়া যাইবেন। তাই একদিন যাদব তাহারে বসিয়া ছোট বউকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তোমার বাড়ি তো তৈরি হলো মা, এখন একদিন গিয়ে দেখে এসো আর কিছু বাকি রয়ে গেল কিনা। বিন্দুর একটা অভ্যাস ছিল, সে সহস্র কাজ ফেলিয়া রাখিয়া ভাসুরের খাবার সময় দরজার আড়ালে বসিয়া থাকিত। ভাসুরকে সে দেবতার মতোই ভক্তি করিত, সকলেই করিত। বলিল, আর কিছু বাকি নেই? যাদব হাসিয়া বলিলেন, না দেখেই রায় দিলে মা? আচ্ছা, ভালো কথা, তবে আরও একটি কথা আছে। আমার ইচ্ছে হয় আত্মীয় স্বজন আমাদের যে যেখানে আছেন সকলেই এক করে একটি সুদিন দেখে উঠে যাই, গিয়ে গৃহদেবতার পুজো দিই। কি বলো মা? বিন্দু আস্তে আস্তে বলিল, দিদিকে বলি, তিনি যা বলবেন তাই হবে। যাদব বলিলেন, তা বলো, কিন্তু তুমিই আমার সংসারের লক্ষ্মী মা, তোমার ইচ্ছাতেই কাজ হবে। অন্নপূর্ণা অদূরেই বসিয়াছিলেন, হাসিয়া বলিলেন, তবু তোমার মা লক্ষ্মীটি যদি একটু শান্ত হতেন। যাদব বলিলেন, শান্ত আবার কি বড় বউ? মা আমার জগদ্ধাত্রী, বড় দেন, আবশ্যক হলে খাড়াও ধরেন। ওই তো আমি চাই, মাকে এনে অবধি সংসারে আমার এতটুকুও দুঃখ কষ্ট নেই। অন্নপূর্ণা বলিলেন, সে কথা তোমার সত্যি। ও আসবার আগের দিনগুলো এখন মনে করলেও ভয় হয়। বিন্দু লজ্জা পাইয়া সে কথা চাপা দিয়া বলিল, আপনি সকলকে আনান, আমাদেরও বাড়ি বেশ বড়, কারো কোনো কষ্ট হবে না। ইচ্ছে করলে তারা 2 মাস 6 মাস থাকতেও পারবেন। যাদব বলিলেন, তাই হবে মা, কালই আমি আনবার বন্দোবস্ত করব। ইহাদের পিস্তুত বোন এলোকেশীর অবস্থা ভালো ছিল না।
যাদব তাহাকে প্রায়ই অর্থ সাহায্য করিয়া পাঠাইতেন। কিছুদিন হইতে তিনি তাহার পুত্র নরেনকে এইখানে রাখিয়া লেখাপড়া শিখাবার ইচ্ছা জানাইয়া চিঠিপত্র লিখিতেছিলেন। এই সময়ে তিনি ছেলে লইয়া উত্তরপাড়া হইতে আসিয়া উপস্থিত হইলেন। তাহার স্বামী প্রিয়নাথ সেখানে কি করিতেন তাহা ঠিক করিয়া কেহই বলতে পারে না। দিন দুয়েকের মধ্যে তিনিও আসিয়া পড়িলেন। নরেনের বয়স 16-17। সে চওড়া পাড়ের কাপড় ফের দিয়া পরিত এবং দিনের মধ্যে 8-10 বার চুল আঁচড়াইত। টেরিটা তাহার বাস্তবিকই একটা দেখিবার বস্তু ছিল। আজ সন্ধ্যার পর রান্নাঘরের বারান্দায় সকলে একত্রে বসিয়াছিলেন এবং এলোকেশী তাহার পুত্রের অসাধারণ রূপ গুণের পরিচয় দিতেছিলেন। বিন্দু জিজ্ঞাসা করিল, নরেন, কোন ক্লাসে পড়ো তুমি? নরেন বলিল, 4th ক্লাস। রয়্যাল রিডার, গ্রামার, জিওগ্রাফি, এরিথমেটিক, আরও কত কি যে ডেসিমেল টেসিমেল, ওসব তুমি বুঝবে না মামি। এলোকেশী সগর্ভে পুত্রের মুখের দিকে একবার চাহিয়া বিন্দুকে বলিলেন, সে কি 1-8খানা বই ছোট বউ? বইয়ের পাহাড়। কাল বইগুলো বাস্ক থেকে বার করে তোমার মামিদের একবার দেখিও তো বাবা। নরেন ঘাড় নাড়িয়া বলিল, আচ্ছা দেখাবো। বিন্দু বলিল, পাশ করতে এখনো তো দেরি আছে। এলোকেশী বলিলেন, দেরি কি থাকো তো ছোট বউ, দেরি থাকো তো না। এতদিনে একটা কেন 4টে পাশ করে ফেলতো। শুধু মুখ পোড়া মাস্টারের জন্যই হচ্ছে না। তার সর্বনাশক বাছাকে সে যে কি বিষ নজরেই দেখেছে তা সেই জানে। ওকে কি তুলে দিচ্ছে না। হিংসুটে করে বছরের পর বছর একটা কেলাসেই ফেলে রেখেছে। বিন্দু বিস্মিত হইয়া কহিল, কই, এরকম তো হয় না। এলোকেশী বলিলেন, হচ্ছে, আবার হয় না। মাস্টারগুলো সব একজোট হয়ে ঘুষ চায়। আমি গরিব মানুষ, ঘুষের টাকা কোথা থেকে জোগাড় করব বলো তো। বিন্দু চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা আন্তরিক দুঃখিত হইয়া বলিলেন, এমন করে কি কখনো মানুষের পিছনে লাগতে আছে? সেটা কি ভালো কাজ? কিন্তু আমাদের এখানে তো ওসব নেই। আমাদের অমূল্য তো ফি বছর ভালো ভালো বই প্রাইজ ঘরে আনে, কিন্তু কখনো ঘুষ টুস দিতে হয় না। এই সময় অমূল্য কোথা হইতে আসিয়া আস্তে আস্তে তাহার ছোট মার কোলে গিয়া বসিল। বসিয়াই গলা ধরিয়া কানে কানে বলিল, কাল রবিবার ছোট মা, আজ মাস্টার মশাইকে যেতে বলে দাও না। বিন্দু হাসিয়া বলিল, এই যে ছেলেটি দেখেছ ঠাকুরজি, এটি গল্প পেলে আর উঠবে না। কদম, মাস্টার মশাইকে যেতে বলে দে, অমূল্য আজ আর পড়বে না। নরেন আশ্চর্য হইয়া বলিল, ও কি রে অমূল্য, অত বড় ছেলে এখনো মেয়ে মানুষের কোলে গিয়ে বসিস? বিন্দু হাসিয়া বলিল, শুধু এই বুঝি, এখনো রাত্রে? অমূল্য ব্যাকুল হইয়া তাহার মুখে হাত চাপা দিয়া বলিল, বলো না ছোট মা, বলো না। বিন্দু বলিল না, কিন্তু অন্নপূর্ণা বলিয়া দিলেন। বলিলেন, এখনো রাত্রে ছোট মার কাছে শোই। বিন্দু বলিল, শুধু শোয়া দিদি? এখনো সমস্ত রাত্রে বাদুড়ের মতো আঁকড়ে ধরে ঘুমোয়। অমূল্য লজ্জায় তাহার ছোট মার বুকের মধ্যে মুখ লুকিয়া রহিল। নরেন কহিল, ছি ছি, তুই কি রে, তুই ইংরাজি পড়িস? অন্নপূর্ণা বলিলেন, পড়ে বই কি, স্কুলে তো ইংরাজিতেই পড়ে। নরেন বলিল, ইস, ইংরাজি পড়ে? কই ইঞ্জিন বানান করুক তো দেখি। তার পারতে হয় না। এলোকেশী বলিলেন, ও তো শক্ত শক্ত কথা,
ও কি ছেলে মানুষ পারে? অন্নপূর্ণা বলিলেন, কই অমূল্য, বানান কর না। অমূল্য কিন্তু কিছুতেই মুখ তুলিল না। বিন্দু তাহার মাথাটা একবার বুকে চাপিয়া ধরিয়া বলিল, তোমরা সবাই মিলে ওকে লজ্জা দিলে ও আর কি করে বানান করে? তারপরে এলোকেশীর দিকে চাহিয়া বলিল, ও আমার আসছে বছর পাশ দেবে। আমাদের মাস্টার মশাই বলেছেন ও 20 টাকা জলপানি পাবে। ও সেই টাকা দিয়ে ওর কাকার মতো এক জোড়া ঘোড়া কিনবে। কথাটা সত্য হইলেও পরিহাস ছলে সবাই হাসতে লাগিলেন। এলোকেশী বিন্দুকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আমার নরেন্দ্র শুধু কি লেখাপড়াতেই ভালো? ও এমনই থিয়েটারে অ্যাক্ট করে যে লোকে শুনে আর চোখে জল ধরে রাখতে পারে না। সেই সীতা, সে যে কীরকম কি করে বলেছিল, একবার মামিদের শুনিয়ে দাও তো বাবা। নরেন তৎক্ষণাৎ হাঁটু গাড়িয়া বসিয়া হাত জোর করিয়া উচ্চ নাকি সুরে সুর করিয়া আরম্ভ করিয়া দিল, প্রাণেশ্বর কি কুক্ষণে দাসী তব। বিন্দু ব্যাকুল হইয়া উঠিল, ওরে থাম থাম, চুপ কর, বড় ঠাকুর ওপরে আছেন। নরেন চমকিয়া চুপ করিল। অন্নপূর্ণা ওইটুকু শুনিয়াই মুগ্ধ হইয়া গিয়াছিলেন। বলিলেন, শুনিলেই বা ঠাকুর দেবতার কথা, এ তো ভালো কথা ছোট বউ। বিন্দু বিরক্ত হইয়া বলিল, তবে শোনো তুমি ঠাকুর দেবতার কথা, আমরা উঠে যাই। নরেন বলিল, আচ্ছা তবে থাক, আমি সাবিত্রীর পাঠ করি। বিন্দু বলিল, না। এই কণ্ঠস্বর শুনিয়া এতক্ষণে অন্নপূর্ণার চৈতন্য হইল যে ব্যাপারটা অনেক দূরে গিয়াছে এবং এইখানেই তাহার শেষ হইবে না। এলোকেশী নতুন লোক, তিনি ভিতরের কথা বুঝিলেন না। বলিলেন, আচ্ছা এখন থাক, পুরুষেরা বেরিয়ে গেলে সে একদিন দুপুরবেলা হতে পারবে। আহা, গান বাজনায় কি ও কম শিখেছে? দময়ন্তীর সেই কেঁদে কেঁদে গানটি একবার বলিস তো বাবা, তোর মামিরা শুনলে আর ছাড়তে চাইবে না। নরেন বলিল, এখনই বলবো? রাগে বিন্দুর সর্বাঙ্গ জ্বালা করিতেছিল, সে কথা কহিল না। অন্নপূর্ণা তাড়াতাড়ি বলিয়া উঠিল, না না, গান টান এখন কাজ নেই। নরেন বলিল, আচ্ছা, গানটা আমি অমূল্যকে শিখিয়ে দেব, আমি বাজাতেও জানি। ত্রে কেটে তাক বাজনা বড় শক্ত মামি। আচ্ছা, ওই তেলের হাঁড়িটা একবার দাও তো, দেখিয়ে দিই। বিন্দু অমূল্যকে উঠিয়া ইঙ্গিত করিয়া বলিল, যা অমূল্য, ঘরে গিয়ে পড়গে। অমূল্য মুগ্ধ হইয়া শুনিতেছিল, তাহার উঠিবার ইচ্ছা ছিল না। চুপি চুপি বলিল, আরও একটু বসো না ছোটো মা। বিন্দু কোনো কথা না বলিয়া তাহাকে তুলিয়া দিয়া সঙ্গে করিয়া ঘরে চলিয়া গেল। সহসা সে কেন সে যে এমন করিয়া গেল অন্নপূর্ণা তাহা বুঝিলেন এবং পাছে সঙ্গদোষে অমূল্য বিগড়াইয়া যায় এই ভয়ে নরেনের এইখানে থাকিয়া লেখাপড়াও যে সে পছন্দ করিবে না ইহা সুস্পষ্ট বুঝিয়া তিনি উদ্বিগ্ন হইয়া উঠিলেন। বলিলেন, বাবা নরেন, তোমার ছোট মামির সামনে ওই অ্যাক্টো ট্যাক্টোগুলো আর করো না। ও রাগী মানুষ, ও সব ভালোবাসে না। এলোকেশী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, ছোট বউ, ও সব ভালোবাসে না বুঝি? তাই অমন করে উঠে গেল বটে? অন্নপূর্ণা বলিলেন, হতেও পারে। আরও একটা কথা বাবা, তুমি নিজের খাবে দাবে পড়াশোনা করবে, যাতে মায়ের দুঃখ ঘোচে সেই চেষ্টা করবে। তুমি অমূল্যর সঙ্গে বেশি মিশো না বাবা, ও ছেলে মানুষ, তোমার চেয়ে অনেক ছোট। কথাটা এলোকেশীর ভালো লাগিল না। বলিলেন, সে তো ঠিক কথা, ও গরিবের ছেলে, ওর গরিবের মতো থাকাই উচিত। তবে যদি বলে তো বলি,
বড় বউ, অমূল্যটি তোমার কচি খোকা, আর আমার নরেনি কি বুড়ো? 1 বছরের ছোট বড়কে কি আর বড় বলে না? আর ও কি কখনো বড় লোকের ছেলে চোখে দেখেনি গা? এইখানে এসেছে, দেখেছে? ওদের থিয়েটারের দল কত রাজা রাজরার ছেলে রয়েছে যে। অন্নপূর্ণা অপ্রতিভ হইয়া বলিলেন, না ঠাকুরজি, সে কথা বলিনি। আমি বলছি, আবার কি করে বলবে বড় বউ? আমরা বোকা বলে কি এতই বোকা যে এ কথাটাও বুঝি নে? তবে দাদা নাকি বলেন নরেন এইখানেই লেখাপড়া করবে, এই তাই আশা, নইলে আমাদেরও কি দিন চলিল না? অন্নপূর্ণা লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ভগবান জানেন ঠাকুরজি, আমি সে কথা বলিনি। আমি বলছি কি, এই যাতে মায়ের দুঃখ কষ্ট ঘোচে যাতে। এলোকেশী বলিলেন, আচ্ছা তাই তাই, যা নরেন, তুই বাইরে গিয়ে বসকে, বড় লোকের ছেলের সঙ্গে মিশিস নে বলিয়া ছেলেকে ঠেলিয়া তুলিয়া দিয়া নিজেও চলিয়া গেলেন। অন্নপূর্ণা ঝড়ের মতো বিন্দুর ঘরে ঢুকিয়া কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিলেন, হায়লা, তোর জন্য কি কুটুম্বিতেও বন্ধ করতে হবে? কি করে চলে এলি বলতো? বিন্দু অত্যন্ত সহজভাবে জবাব দিল, কেন বন্ধ করতে হবে দিদি? আত্মীয় কুটুম নিয়ে তুমি মনের সুখে ঘর করো, আমি ছেলে নিয়ে পালাই। এই পালাবি কোথায় শুনি? বিন্দু কহিল, যাবার দিন তোমায় ঠিকানা বলে যাব, ভেবো না। অন্নপূর্ণা বলিলে, সে আমি জানি, যাতে 5 জনের কাছে মুখ দেখাতে পারবো না, সে কি তুই না করেই ছাড়বি? চিরকালটা এই বউ নিয়ে আমার হাড় মাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেল বলিয়া বাহির হইয়া যাইতেছিল। মাধবকে ঘরে ঢুকিতে দেখিয়া আবার জ্বলিয়া উঠিলেন, না ঠাকুরপো, তোমরা আর কোথাও গিয়ে থাকে গা, হয় ওই বউটিকে বিদেয় করো, আমি আর রাখতে পারবো না, আজ তা স্পষ্ট করে গেলুম বলিয়া চলিয়া গেলেন। মাধব আশ্চর্য হইয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল, ব্যাপার কি? বিন্দু বলিল, জানি নে, বড়গিন্নি বলেছে দাও আমাদের বিদেয় করে। মাধব আর কিছু বলিল না, টেবিলের উপর হইতে খবরের কাগজটা তুলিয়া লইয়া বাহিরের ঘরে চলিয়া গেল। ঠাকুরজি দেখিতে বোকার মতন ছিলেন, কিন্তু সেটা ভুল। তিনি যেই দেখিলেন নিঃসন্তান ছোট বউর অনেক টাকা, তিনি তক্ষুনি সেই দিকে ঢলিলেন এবং প্রতি রাতে স্বামী প্রিয়নাথকে একবার করিয়া ভর্ৎসনা করিতে লাগিলেন, তোমার জন্যই আমার সব গেল, তোমার কাছে মিছিমিছি পড়ে না থেকে এখানে থাকলে আজ আমি রাজার মা। আমার এমন সোনার চাঁদ ফেলে কি আর ওই কাল ভূতের মতো ছেলেটাকে ছোট বউ বলিয়া একটা সুদীর্ঘ নিঃশ্বাসের দ্বারা ওই কালো ভূতের সমস্ত পরমায়ুটা নিঃশেষে উড়িয়া দিয়া গরিবের ভগবান আছেন বলিয়া উপসংহার করিয়া চুপ করিয়া শুইতেন। প্রিয়নাথ মনে মনে নিজের বোকামির জন্য অনুতাপ করিতে করিতে ঘুমাইয়া পড়িত। এমনই করিয়া এই দম্পতিটির দিন কাটিতেছিল এবং ছোট বউয়ের প্রতি ঠাকুরজি স্নেহ প্রীতি বন্যার মতো ফাঁপিয়া ফুলিয়া উঠিতেছিল। আজ দুপুরবেলা তিনি বলিতেছিলেন, অমন মেঘের মতো চুল ছোট বউ, কিন্তু কোনোদিন বাঁধতে দেখলুম না। আজ জমিদারের বাড়ির মেয়েরা বেড়াতে আসবে, এসো মাথাটা বেঁধে দিই। বিন্দু বলিল, না ঠাকুরজি, আমি মাথায় কাপড় রাখতে পারিনি, ছেলে বড় হয়েছে, দেখতে পাবে। ঠাকুরজি অবাক হইয়া বলিলেন, ও আবার কি কথা ছোট বউ, ছেলে বড় বলে এই স্ত্রী মানুষ চুল বাঁধবে না?
আমার নরেন্দ্রনাথও তো শত্রুর মুখে ছাই দিয়ে আরও 6 মাস বছরের বড়, তাই বলে কি আমি মাথা বাঁধা ছেড়ে দেব? বিন্দু বলিল, তুমি ছাড়বে কেন ঠাকুরঝি? নরেন বরাবর দেখে আসছে ওর কথা আলাদা, কিন্তু অমূল্য হঠাৎ আজ আমার মাথায় খোপা দেখলে হাঁ করে চেয়ে থাকবে, হয়তো চেঁচামেচি করবে। না কি করবে? ছি ছি, সে ভারী লজ্জার কথা হবে। অন্নপূর্ণা হঠাৎ সেই দিকে দিয়া যাইতেছিলেন, বিন্দুর দিকে চাহিয়া সহসা দাঁড়াইয়া পড়িয়া বলিলেন, তোর চোখ ছলছল করছে কেন রে ছোট বউ? আয় তো, গা দেখি। বিন্দু এলোকেশীর সামনে ভারী লজ্জা পায়া বলিল, কি রোজ রোজ গা দেখবে? আমি কি কচি খুকি? অসুখ করলে টের পাবো না? অন্নপূর্ণা বলিলেন, না, তুই বুড়ি, কাছে আয়, ভাদ্র আশ্বিন মাস, দিনকাল বড় খারাপ। বিন্দু বলিল, কতক্ষণ যাব? বলছি কিছু হয়নি, বেশ আছি, তবু কাছে আয়। অন্নপূর্ণা বলিলেন, দেখিস ভাড়াস নে যেন, বলিয়া সন্দিগ্ধ দৃষ্টিতে চাহিতে চাহিতে চলিয়া গেলেন। এলোকেশী বলিল, বড় বউ যেন একটু বাঁয়ের ছিট আছে না? বিন্দু এক মুহূর্তে স্থির থাকিয়া বলিল, ওই রকম ছিট যেন সকলের থাকে ঠাকুরজি। এলোকেশী চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা কি একটা হাতে লইয়া সে পথেই ফিরিয়া যাইতেছিল। বিন্দু ডাকিয়া বলিল, দিদি শোনো শোনো, খোপা বাঁধবে? অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইলেন, ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইয়া এলোকেশীকে বলিলেন, আমি কত বলেছি ঠাকুরঝি, ওকে বলা মিছে। অত চুল তা বাঁধবে না, অত কাপড় গয়না তা পরবে না, অত রূপ তা একবার চেয়ে দেখবে না। ওর সব সৃষ্টি ছাড়া মতি বুদ্ধি, ছেলেও হয়েছে তেমনই। সেদিন অমূল্য আমাকে কি বলেছে জানিস ছোট বউ? বলে, কাপড় জামা পরে কি হয়? ছোট মারও তো আছে, পরে কি? বিন্দু সগর্ভে মুখ তুলিয়া হাসিয়া বলিল, তবে দেখো দিদি, ছেলেকে 10-এর একজন করে তুলতে হলে মায়ের এই রকম সৃষ্টি ছাড়া মতি বুদ্ধির দরকার কিনা? যদি ততদিন বেঁচে থাকো দিদি, তাহলে দেখতে পাবে দেশের লোকে দেখিয়ে বলবে ওই অমূল্যর মা। বলিতে বলিতেই তাহার চোখ দুটি সজল হইয়া উঠিল। অন্নপূর্ণা তাহা দেখিতে পাইয়া সস্নেহে বলিলেন, সেই জন্যই তো তোর ছেলের সম্বন্ধে কোনো কথা আমরা কইনি। ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুক। কিন্তু ওই ছেলে বড় হলে 10-এর একজন হবে, অত আশা আমার মনে ঠাঁই দিইনে। বিন্দু আঁচল দিয়া চোখ মুছিয়া বলিল, কিন্তু ওই একটি আশা নিয়েই আমি বেঁচে আছি দিদি। বাপরে! সহসা তাহার সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। সে লজ্জিত হইয়া জোর করিয়া হাসিয়া বলিল, না দিদি, ও আশায় যদি কোনো দিন ঘা পড়ে তো আমি পাগল হয়ে যাব। অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন। তিনি ছোট জায়ের মনের কথাটা যে জানিতেন না তাহা নহে, কিন্তু তাহার আশা আকাঙ্ক্ষার এমন উগ্র প্রতিচ্ছবি কোনোদিন নিজের মধ্যে এমন স্পষ্ট করিয়া উপলব্ধি, এমন যজ্ঞের মতো সজাগ, এমন প্রেতের মতো সতর্ক, নিজের পুত্রের এই সর্বমঙ্গলাক্ষিণীর মুখের দিকে চাহিয়া অনিবর্জনীয় শ্রদ্ধার মাধুর্যে তাহার মাতৃ হৃদয় পরিপূর্ণ হইয়া গেল। তিনি উদ্গত অশ্রু গোপন করিবার জন্য মুখ ফিরাইলেন। ঠাকুরঝি বলিলেন, তা হোক ছোট বউ, আজকে তোমার। বিন্দু তাড়াতাড়ি বাধা দিয়া বলিল, হ্যাঁ ঠাকুরঝি, আজ দিদির মাথাটা বেঁধে দাও। এ বাড়িতে ঢুকে পর্যন্ত কখনো দেখিনি, বলিয়া মুখ টিপিয়া হাসিয়া চলিয়া গেল।
দিন ৫-৬ পরে একদিন সকালবেলা মাটির পুরাতন নাপিত যাদবের ক্ষৌরকর্ম করিয়া উপর হইতে নামিয়া যাইতেছিল। অমূল্য আসিয়া তাহার পথ রোধ করিয়া বলিল, কৈলাসদা, নরেন্দার মতো চুল কাটতে পারো? নাপিত আশ্চর্য হইয়া বলিল, সে কীরকম দাদাবাবু? অমূল্য নিজের মাথার নানা স্থানে নির্দেশ করিয়া বলিল, দেখো, এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এই ঘাড়ের কাছে একেবারে ছোট্ট ছোট্ট। পারবে ছাড়তে? নাপিত হাসিয়া বলিল, না দাদা, ও আমার বাবা এলেও পারবে না। অমূল্য ছাড়িল না, সাহস দিয়া কহিল, ও শক্ত নয় কৈলাসদা, এইখানে 12 আনা, এইখানে 6 আনা। নাপিত নিষ্কৃতি লাভের উপায় করিয়া বলিল, কিন্তু আজ কি বার? তোমার ছোট মা হুকুম না দিলে তো ছাড়তে পারি না দাদা। অমূল্য বলিল, আচ্ছা দাঁড়াও, আমি জেনে আসি। বলিয়া এক পা গিয়ায় ফিরিয়া আসিয়া বলিল, আচ্ছা, তোমার ছাতিটা একবার দাও, না হলে তুমি পালিয়ে যাবে। বলিয়া জোর করিয়া সে ছাতিটা টানিয়া লইয়া ছুটিয়া চলিয়া গেল। ঝড়ের মতো ঘরে ঢুকিয়া বলিল, ছোট মা, শিগগির একবার এসো তো। ছোট মা সবে মাত্র স্নান সারিয়া আহ্নিকে বসিতেছিল। ব্যস্ত হইয়া বলিল, ওরে ছুসনে ছুসনে, আহ্নিক করছি। আহ্নিক পরে করো ছোট মা, একবারটি বাইরে এসে হুকুম দিয়ে যাও, নইলে চুল ছেঁটে দেয় না। সে দাঁড়িয়ে আছে। বিন্দু কিছু আশ্চর্য হইল। তাহার চুল ছাঁটাইবার জন্য চিরদিন মারামারি করিতে হয়।